বিজিতকে বরণ করে তটিনী, দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী বাড়ি ফিরলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, কোথায় গিয়েছিলে তুমি? তখন তটিনী বলতে থাকে, একটু পার্লারে গিয়েছিলাম তো, তাই এক্ষুনি আসলাম, আর আমি রেডি হয়ে আসছি। এক্ষুনি বিজিত চলে আসবে, আমাকে তো বরণ করতে যেতে হবে তাই না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি খুঁড়িয়ে হাঁটছো কেন? তোমার পায়ে কি হয়েছে? তখন তটিনী বলতে থাকে, কোথায়? কিছু না তো। একটু পায়ে চোট খেয়েছিলাম তো তাই। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কোথা থেকে চোট খেলে? আর কিভাবে বা চোট খেলে তুমি? তখন তটিনী আমতা, আমতা করে বলতে থাকে, আসলে আমি আমি ওই যে জলাশয়ে গিয়েছিলাম না তো, তখন তো পড়ে গিয়েছিলাম। হঠাৎ করে পাটা স্লিপ করে পড়ে গেলাম, তখনই ব্যথা পেয়েছি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কই একটু আগে তো দেখলাম না তোমাকে খুঁড়িয়ে, খুঁড়িয়ে হাঁটতে? তবে এখন কেন খুঁড়িয়ে হাঁটছো? তখন তটিনী বলতে থাকে, তুমি কি আমাকে জেরা করছো? এতটা প্রশ্ন করছো না তুমি? দেখে মনে হচ্ছে তুমি আমাকে জেরা করছো। আমি ক্রিমিনাল আর তুমি পুলিশ। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি এভাবে বলছো কেন তটিনী? আমি তো বলছি যে তোমার পায়ে চোটটা লাগলো কি করে? তুমি কি করে ব্যথা পেলে? তখন তটিনী বলতে থাকে, তোমাকে এতটা ভাবতে হবে না। আমি ঠিক আছি। এরপরে তটিনী চলে যায়। এদিকে দেখা যায় শিবপ্রসাদকে ফোন করলে তখন বলরাম বলতে থাকে, কোথায় তুই? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি তো বাড়ির ভিতরেই আছি। তোরা এসেছিস? তখন বলরাম ও মায়া বলতে থাকে, হ্যাঁ বস, আমরা এসে পড়েছি। তুমি বাইরে আসো। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বাহিরে আসলে তখন সবাই মিলে কথা বলতে থাকে। তখন একটি ছেলেকে সৌরভ ধরে নিয়ে আসলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, এ আসলে ওর কাছে অবশ্যই গান আছে। ও কার লোক? ওর থেকে জিজ্ঞাসা করো। এরপরে দেখা যায় ছেলেটি মুখ না খুললে শিবপ্রসাদ ছেলেটিকে একদম শুট করে দেয়। এরপর এটা দেখে অবাক হয়ে যায় বলরাম ও মায়া। মায়া বলতে থাকে, এটা কি করছো তুমি? এভাবে মারছো কেন? ওরা তো কথা যদি নাও বলে, ওদেরকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে যাই। ওখানে গিয়ে জেরা করি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ওরা কিছুতেই মুখ খুলবে না। ওরা নিজেদের কাছে প্রতিজ্ঞা করেছে ওরা মুখ খুলবে না। আমি বুঝতে পারছি যে তটিনী কোনো একটা কিছু তো তৈরি করেছে, যারা নিজেদের জীবন দিতে রাজি আছে, কিন্তু তারা কিছুতেই মুখ খুলতে রাজি নয়। কারণ ওর দলে যে কয়টাকে ধরা হয়েছে সবগুলোকে কেউ মুখ খোলাতে পারিনি আমরা। তখন দেখা যায় তো মায়া বলতে থাকে, বস তোমার কি মনে হয় তটিনী বৌদি কিসের সঙ্গে যুক্ত? ও কি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, নাকি কোনো ডিপার্টমেন্টে যুক্ত? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি তো বুঝতে পারছি না কিছু যে ও কিসের সঙ্গে যুক্ত। কিন্তু ওর যা কথাবার্তা শুনে মনে হয় কি ও কোনো ডিপার্টমেন্টে যুক্ত। আমি ওর থেকে ওইদিন শুনেছিলাম যে সে একদম অ্যারেস্ট করে নেবে। অ্যারেস্ট তো আমরা করি। আর অ্যারেস্ট তো আমরা ডিপার্টমেন্টরা করি, পুলিশরা করে। আর তটিনী কি করে এটা করতে পারে? তটিনী তবে নিশ্চয়ই কোনো ডিপার্টমেন্টে আছে। আর সেই ডিপার্টমেন্টটা কি আমাদের খুঁজে বের করতে হবে। এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, বিজিত তো চলে আসবে এখন। এখন কি করবি? অ্যাকশনটা শুরু করতে হবে তো আমাদের। তখন শিবপ্রসাদ বলতে থাকে, দেখি না আগে কি হয়। বিজিত আগে আসুক, তারপরে দেখি তটিনীরা কি করে। কারণ ওরাও কিছু একটা প্ল্যান করে আছে। তখন বলরাম বলতে থাকে, ঠিক আছে, তুই যেমনটা বলবি তেমনটাই হবে। এরপরে দেখা যায় বিজিতের বরের গাড়ি চলে আসলে তখন তটিনী বলতে থাকে, ও বরযাত্রী কোথায় পেল? এত বড় একটা গাড়িতে বরযাত্রী নিয়ে এসছে। তখন দেখা যায় তটিনীর লোকজন বলতে থাকে, ও ভেবেছে, ও মনে করেছে যে এখানে কিছু একটা ঘটতে পারে, তাই পুরো টিম নিয়ে এসেছে, সেগুলোকে বরযাত্রী সাজিয়েছে। তখন তটিনী বলতে থাকে, পুরো টিম নিয়ে এসেও কোনো লাভ হবে না। আজকে ওর আমার হাত থেকে কোনো রক্ষা নেই। ওকে আজকে আমি সবার সামনে অ্যারেস্ট করব। এরপরে দেখা যায় বিজিতের গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালে তখন তটিনী বরণডালা নিয়ে এসে সবার সামনে দাঁড়ায়। এরপরে তটিনী বিজিতকে বরণ করলে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, এটা কি করে সম্ভব? তটিনী বিজিতকে বরণ করছে? ওদের তো সাপে নেউলের সম্পর্ক। ও কি করে বিজিতকে বরণ করতে পারে? এতে তটিনীর উদ্দেশ্যটা কি? তটিনীর মোটিভ কি? ও কেন বরণ করছে? এরপরে দেখা যায় মায়া বলতে থাকে, এটাও হয়তো ওদের কোনো প্ল্যানের অংশ। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, একদম ঠিক বলেছ তুমি মায়া। এটাও ওদের একটা প্ল্যানের অংশ। বরণ করবে, তারপরে হয়তো কিছু একটা ঘটাবে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, বি কেয়ারফুল। ওদের আগে কিন্তু আমাদের বিজিতকে নিতে হবে। আমাদের কিন্তু বিজিতকে তুলতেই হবে। আমাদের কাছে যেটুকু প্রমাণ আছে সেটুকু দিয়ে আমরা বিজিতকে হয়তো তুলতে পারবো না, কিন্তু আমাদের তুলে নিতে হবে। বাকি প্রমাণগুলো আমরা পরে জোগাড় করে নেব। কোনো সমস্যা হবে না।
এরপরে দেখা যায় এদিকে তটিনী তার লোকজনকে ইশারা করে বলতে থাকে, "তোমরা সবাই রেডি থেকো, এরপরে অ্যাকশন শুরু হবে।" এরপরে দেখা যায় বিজিতকে বরণ করতে থাকলে তখন সবাই অনেক খুশি হয়ে যায়। আর আরাধ্যা বলতে থাকে, "কিরে ছর্দি ভাই, তুই তো বলেছিলি যে ও বরবেশ এ বাড়িতে প্রবেশ করতে পারবে না। এখন তো দেখছি তুই নিজেই বরণ করে তুলছিস। তুই কি নিজের ভুলটা বুঝতে পেরেছিস?" তখন তটিনী বলতে থাকে, "আরাধ্যা, আমার ব্যাপারটা আমাকে বুঝতে দে না। একটু পরে দেখবি আসল আসল খেলা কাকে বলে। এখন তো আমি বরণ করছি, পরে দেখবি আসল মজাটা কাকে বলে। বিজিত লাহিড়ী আর বিজিত লাহিড়ী থাকবে না।" এরপরে দেখা যায় কথাটা শুনে অবাক হয়ে যায় সবাই। সবাই বলতে থাকে, "এসব কি বলছিস তুই? বিজিত লাহিড়ী বিজিত থাকবে না মানে? কি করবি তুই? তুই ওকে বরণ করে ঘরে তুলছিস, আবার বলছিস যে বিজিত লাহিড়ী আর বিজিত থাকবে না। এর মানে কি? তুই এর মানেটা কি বোঝাতে চাইছিস?" তখন তটিনী বলতে থাকে, "সময় হলে সবটা বুঝতে পারবে। এখন প্লিজ এতটা প্রশ্ন করো না। এতটা প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি। আমার পক্ষে এখন এতটা উত্তর দেওয়া সম্ভবও না।" এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, "তোমরা সবাই যার বরণ করার ইচ্ছে আছে সবাই বিজিতকে বরণ করো। তোমরা তো এও আছো এখানে অনেকে। ওই সবাই মিলে বরণ করো। কাকিমণি, তোমার জামাইকে তুমি বরণ করে নেবে না?" তখন দেখা যায় আয়ুষীর মা বলতে থাকে, "অবশ্যই আমার জামাইকে আমি বরণ তো অবশ্যই করব। আমার জামাইকে আমি বরণ করব না তো কে বরণ করবে?" এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, "তো বরণ করো, দাঁড়িয়ে আছো কেন?" এরপরে দেখা যায় ত্রিপর্ণা বরণ করতে শুরু করে। আর এদিকে আয়ুষী মনে মনে বলতে থাকে, "আমার বিয়েটাতে কোনো গন্ডগোল হবে না তো? ছদ্দি ভাই তো বারবার বলেছে যে আমার বিয়েতে কি একটা ঝামেলা করবে। আমার বিয়েতে অনেক বড় ঝামেলা হবে। সেই ঝামেলাটা যদি হয় আমার বিয়েটা আদৌ হবে তো?" এরপরে দেখা যায় প্রাচী এসে আয়ুষীকে বলতে থাকে, "কি হয়েছে? তুই এভাবে মনমরা হয়ে কি ভাবছিস?" তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, "বিজিত নিশ্চয়ই এসে পড়েছে।" তখন প্রাচী বলতে থাকে, "হ্যাঁ, এসছে তো। ছর্দি ভাই বরণ করলো এখন। এখন তো এখন তো মা বরণ করছে।" এরপরে দেখা যায় আয়ুষী বলতে থাকে, "কি? ছর্দি ভাই বরণ করলো? ছর্দি ভাই তো বিজিতকে দেখতেই পারে না। ও তো বলল যে আমার বিয়েটাতে হতেই দিবে না। আমার বিয়েটাতে কি একটা ঝামেলা হবে। তবে ও বরণ করলো যে?" তখন প্রাচী বলতে থাকে, "ও ছর্দি ভাই মনে হয় কষ্ট পেয়ে বলেছিল, এখন সবটা ঠিকঠাক হয়ে গেছে। চড্ডি ভাই মনে হয় বিজিতকে মেনে নিয়েছে।" এরপরে আয়ুষী মনে মনে বলতে থাকে, এটা হতে পারে না। চড্ডি ভাই যেরকম মেয়ে সেরকম ও কিছুতেই বিজিতকে মেনে নিতে পারে না। এটাতে কি চড্ডি ভাইয়ের কোনো মোটিভ আছে? চড্ডি ভাইয়ের কোনো এতে স্বার্থ আছে? চড্ডি ভাই কেন বিজিতকে বরণ করছে? আমাকে জানতে হবে। এরপরে দেখা যায় আয়ুষী সেইখানে আসতে যাবে, ঠিক তখনই প্রাচী আটকে দেয় আর বলতে থাকে, তোর ওখানে যাওয়া যাবে না। তুই জানিস না তুই ওখানে কেন যাচ্ছিস? ওখানে গেলে তো অনেক কথা হবে, লোক হাসাহাসি হবে। প্লিজ এরকম করিস না। তুই ওখানে যাস না।" এদিকে দেখা যায় তটিনী বিজিতকে বরণ করলে তখন ত্রিপর্ণা বরণ করতে থাকে। এরপরে তটিনী বিজিতকে ইশারা করে বলতে থাকে, "খেলা হবে, এদিকে এসো, একটু পরে দেখবে খেলাটা জমে যাবে। আমাদের হাতে তোমাকে আত্মসমর্পণ অবশ্যই করতে হবে। আমাদের কাছে যা প্রমাণ আছে সেই প্রমাণই যথেষ্ট তোমাকে ঘায়েল করার জন্য।" এরপরে দেখা যায় বিজিত তটিনীর এমন ইশারা দেখে ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, "ও এমন ইশারা কেন করছে? ওর কাছে কি প্রমাণ আছে? ও কি বলতে চাইছে আমাকে?"